ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমরা নিয়ে এসেছি আমাদের এই ম্যাথ সলভার অফিসিয়াল চ্যানেলে মাধ্যমিক 2025-এর জন্য একটা দারুণ কোর্স। যে কোর্সটার নাম হচ্ছে মাধ্যমিক এবিটিএ 2025 500 শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উইথ নিনজা টেকনিক। আমরা 2025-এ বলেছি মাধ্যমিক 2025-এর জন্য 500 শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে এসেছি। এই শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো যে প্র্যাকটিস করবে সে অবশ্যই মাধ্যমিকের শর্ট কোশ্চেনের জন্য তাকে কোনো আর চিন্তা করতে হবে না। এই 500টা শর্ট কোশ্চেন আমরা বেশ কয়েকদিন থেকে শুরু করেছি। আমাদের ডে 1, ডে 2, ডে 3 হয়ে গিয়েছে। আমরা সেই তোমাদেরকে বলবো যারা এখনো এই ডে 1, ডে 2, ডে 3 ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই যেন সেই ক্লাসগুলো দেখে নেয় এবং তার ভিডিওগুলো আমরা আমাদের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও তোমরা দেখতে পারো, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারো। সেই প্লেলিস্টে মাধ্যমিক এবিটিএ 2025 যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারো। তবে আমাদেরকে এবিটিএ মাধ্যমিক 2025-এর একটা স্লোগান ছিল। স্লোগানটা হচ্ছে 500 প্রশ্ন 500 সমাধান, নিনজা কৌশলে সফল হল মাধ্যমিক। এই ছিল আমাদের এর স্লোগান। এবং আমরা ক্লাসটা শুরু করার আগে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই যেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তবে দেরি না করে আমরা ক্লাসটা আরম্ভ করছি। এর আগের দিন আমরা কিছু ক্লাস করেছিলাম যার রয়েছে। তবে আমরা আজকে ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা কিছু অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলো আমরা এখন দেখছি। এই হচ্ছে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন টাইপের আজকে আমরা অঙ্ক নিয়ে এসেছি। এর আগে কিছু আমরা এই এমসিকিউ করেছিলাম, শূন্যস্থান পূরণ করেছিলাম। আজকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন অঙ্কগুলো দেখব। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই সেটে আমাদের কত রয়েছে? 6টা কোশ্চেন রয়েছে। 6টা কোশ্চেন এই সেটে আমরা অঙ্কগুলো করব। তবে ভিডিওটা শুরু করার আগে বলবো, এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ক্লাস আমরা আরম্ভ করলাম। 1 নম্বর, 4-এর 1 নম্বর কি বলেছে? 4-এর 1 নম্বর এখানে 10টা প্রশ্নের উত্তর করতে হয়। এখান থেকে তোমাদের প্রতিটা প্রশ্নের মান থাকে 2, 10টা করতে গেলে 20 পাবে। আর এখানে দেওয়া থাকে মোট 12টা কোশ্চেন। 12টার মধ্যে 10টা করতে হয়। যে 10টা কোশ্চেন তুমি পারবে, সহজ মনে হবে, সেই 10টা কোশ্চেন তুমি করবে। তাহলে 1 নম্বর আমরা শুরু করছি। 1 নম্বর বলেছে কোনো মূলধন। 1 নম্বর বলছে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? কোনো মূলধন 6.1/4% হারে কত বছরে দ্বিগুণ হবে? একদম সহজ কোশ্চেন আছে। 6-এর 1 নম্বর। 6-এর 1 নম্বর এখানে সুদের হার দিয়েছে, মূলধনটা কিছু বলেনি। আমরা মূলধনটা ধরে নেব, ধরি মূলধন পি সমান x টাকা, এটা ধরে নিলাম। এবং বার্ষিক সুদের হার দিয়েছে। সুদের হার কত? সুদের হার বলেছে, সুদের হার কি বলেছে আমাকে? সুদের হার বলেছে 6.1/4%। 6.1/4% মানে 25/4%। এটা হচ্ছে সুদের হার। যে কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ হবে মানে মূলধনটা দ্বিগুণ হয়, মানে সুদ আসলটা কত হয়ে যাবে? সুদ আসল হয়ে যাবে 2x টাকা। সুদ আসল যদি 2x হয় তাহলে সুদ কত হয়ে যাবে? সুদ হয়ে যাবে আমার কত? সুদ হয়ে যাবে কত টাকা? x টাকা। তাহলে সুদ আসল থেকে সুদটা বাদ দিয়ে দিই,
তাহলে সুদটা হয়ে যাবে কত, x টাকা। তাহলে অতএব আমাকে নির্ণয় করছে সময়, তাহলে অতএব নির্ণয় সময়, নির্ণয় সময় সমান I ইন্টু 100 ডিভাইডেড বাই পি আর, ডিভাইডেড বাই পি আর, এটা ছিল সময়ের সূত্র। তাহলে আই কত পেয়েছি, মোট সুদ কত পেয়েছি, x টাকা, তাহলে x ইন্টু 100 ডিভাইডেড বাই পি, পি হচ্ছে তোমার x টাকা ধরেছি, আর সুদের হার কত 25/4%, তাহলে 25 ডিভাইডেড বাই 4 কে আমি উপরে 4টাকে নিয়ে চলে গেলাম, এই ছিল 25/4%। তাহলে দেখো 25 থেকে 25, 4 25-এ 100, x এর সঙ্গে x তাহলে কেটে গেল, তাহলে আমার হচ্ছে কত 4 4-এ 16, সময়টা কত লাগছে, সময় হচ্ছে 16 বছর। নির্ণয় সময় এত হচ্ছে কত বছর, 16 বছর। এই আমার অঙ্ক। তাহলে যদি আমরা এই টাইপের আর একটা অঙ্ক যদি আমরা দেখি, যে বার্ষিক, আমরা একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, যে অঙ্কটা একটা আমরা নিয়ে যাচ্ছি বোনাস কোশ্চেন। তাহলে আমরা তো বোনাস কোশ্চেন দেখি, তাহলে একটা চলে যাচ্ছে বোনাস কোশ্চেন। বোনাস কোশ্চেন, বোনাস কোশ্চেন বলছে বার্ষিক প্র্যাকটিসের জন্য, বার্ষিক 15% সরল সুদের, সরল সুদের হারে, 15% বার্ষিক সরল সুদের হারে কত বছরে, 15% সরল সুদের হারে কত বছরে কিছু টাকা, কত বছরে কিছু টাকা সুদে আসলে, সুদে আসলে, সুদে আসলে 4 গুণ হবে, সুদে আসলে 4 গুণ হবে। এটা প্র্যাকটিসের কারণে আমরা নিয়ে এলাম কোশ্চেন। বলছে এরকম টাইপের কোশ্চেন, বলছে বার্ষিক 15% সরল সুদের হারে কত বছরে, কত বছরে, সময়টা আবার চেয়েছে, কিছু টাকা সুদে আসলে 4 গুণ হবে। তাহলে এর অ্যান্সার যদি দেখি, অ্যান্সার কি, আমাকে এখানে কত টাকা সেটা জানতে চেয়েছে, কত বছর, কিছু টাকা বলেছে, টাকা পরিমাণ দেয়নি। তাহলে আমরা ধরে নেব প্রথমে, যে ধরি আসল, আসল হচ্ছে x টাকা, আসল x টাকা, সুদের হার, সুদের হার বলেছে কত 15%, সুদের হার 15%। এবার বলছে কিছু টাকা সুদে আসলে 4 গুণ হবে, তাহলে কি সুদ আসল কত হয়ে যাবে, সুদ আসল হয়ে যাবে আমার, সুদ আসল হয়ে যাবে কত, সুদ আসলটা হয়ে যাচ্ছে কত, এটা হচ্ছে অ্যামাউন্ট এ, সুদ আসল মানে তো অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট বলেছে কত পার্সেন্ট, কত 4 গুণ, মানে আসলের 4 গুণ মানে 4x, এটা হয়ে গেল সুদ আসল। তাহলে সুদ কত হয়ে যাবে, সুদের পরিমাণটা হয়ে যাবে, মোট সুদ কত হয়ে যাবে, মোট সুদ আমার হয়ে যাবে, মোট সুদ হয়ে যাচ্ছে কত, তাহলে সুদ আসল থেকে x টাকা যদি বাদ দিয়ে দিই, 4x টাকা থেকে x টাকা বাদ দিলে আমার হচ্ছে কত 3x টাকা, এটা হচ্ছে সুদ আসল। এবারে আমরা যে এখান থেকে আমাকে যদি নির্ণয় করতে, সময়টা নির্ণয় করতে, অতএব নির্ণয় সময়, অতএব নির্ণয় সময় করব, সময় তাহলে কি যাবে, নির্ণয় সময়, তাহলে নির্ণয় সময় সমান কি I ইন্টু 100 বলতে পারবো ডিভাইডেড বাই পি আর। তাহলে I এর মান কত পেয়েছি, সুদ তো মোট সুদ কত পেয়েছি 3x ইন্টু 100, আর পি কত x, আর সুদের হার কত 15%, 15%, x এর সাথে x কেটে দিলাম, 3 1 কে 3, 3 5 এ 15, 5 1 এ 5, 5 20 100, কত পার্সেন্ট হচ্ছে 20%। তাহলে হয়ে গেল কত, এই সরি সময়টা কত, সময়টা আমাকে এটা 20%, সময়টা বলেছিল 20 বছর, এটা হয়ে গেল আমার কত 20 বছর। এই হলো আমাদের, তাহলে চলে গেলাম 4-এর 1 নম্বর, তাহলে এই হলো আমাদের 4-এর 1 নম্বর। এবার আমরা চলে যাব 2 নম্বর 4-এর, এবার আমরা চলে যাচ্ছি 4-এর 2 নম্বর। 4-এর 2 নম্বরটা কি বলছে, 4-এর 2 নম্বরটা আমাকে বলেছে যে, 4-এর 2 নম্বর বলছে এই যে কুনাল, এ কুনাল 5,000 টাকা 9 মাসের জন্য, যারা দেখবে টিভিতে নিউজে দেখবে কুনাল ঘোষ নামে একটা টিএমসির নেতা থাকে, সে কুনাল না, এটা আলাদা কুনাল। বলেছে 5,000, কুনাল 5,000 টাকা 9 মাসের জন্য
এবং জয়ন্ত 6,000 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ বন্টনের সময় কুণাল 1500 টাকা পেলে ওই সময়ে জয়ন্ত কত টাকা লভ্যাংশ পাবে? দুজনের, যে কুণাল 5,000 টাকা 9 মাসের জন্য আর জয়ন্ত 6,000 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করলো। কুণাল আর জয়ন্তের আমাদের নিয়োজিত টাকার পরিমাণও দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে কি সময়, কত মাস কার জন্য কার টাকা কত মাস নিয়োজিত থাকছে সেটাও দিয়ে দিয়েছে। আর একটা দিয়েছে কি, দিয়েছে যে লভ্যাংশ, কুণাল লাভ পেয়েছে 1500 টাকা, ওই সময়ে কুণাল লাভ পেয়েছে, সেই 9 মাসে লাভ পেয়েছে 1500 টাকা। তাহলে জয়ন্ত ওই 5 মাসে ক টাকা লাভ পাবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা আমরা করছি 4-এর 2 নম্বর। কুণাল ও জয়ন্তের কি মূলধনের অনুপাত, কুণাল ও জয়ন্তের মূলধনের অনুপাত আমরা বার করব। তাহলে আমরা লিখব কুণাল ও জয়ন্তের মূলধনের অনুপাত, লিখব কুণাল ও জয়ন্তের মূলধনের অনুপাত, কুণাল ও জয়ন্তের মূলধনের অনুপাত। কুণাল ক টাকা দিচ্ছে? কুণাল দিচ্ছে 5,000 টাকা। ক মাস খাটছে? 9 মাস খাটছে, তো য মাস খাটবে তাকে তয় দিয়ে গুণ করব। তারপরে জয়ন্ত অনুপাত, জয়ন্ত দিচ্ছে ক হাজার টাকা? জয়ন্ত দিচ্ছে 6,000 টাকা। ক মাস খাটছে জয়ন্ত টাকা? জয়ন্তের টাকা খাটছে 5 মাস, 5 মাসের জন্য, তাহলে = এদের অনুপাতটা আমরা বার করব। এখানকার 3টা শূন্য, এখানকার 3টা শূন্য চলে যাবে, তাহলে 5 এখানকার 5, এখানকার 5 চলে যাবে। 3 দিয়ে 3 3 9, 3 2 6, মানে 3:2। তাহলে মূলধনের অনুপাতটা তাহলে কত হয়ে গেল? কুণাল ও জয়ন্তের মূলধনের অনুপাত 3:2 পেয়ে গেলাম। এটা হলো কুণাল ও জয়ন্তের মূলধনের অনুপাত। আমাকে বলেছে কি, বলেছে লভ্যাংশ বন্টনের সময় কুণাল পেল 1500 টাকা, কুণাল পেল 1500, তাহলে জয়ন্ত কত টাকা পাবে? জয়ন্ত পাবে 1000 টাকা। এটা দেখে বোঝা যাচ্ছে 1500 টাকা আছে। দেখবে কেন কিভাবে এলাম শর্টকাটে, সেটাও একটু পরে বলে দেব, কিভাবে বলতে পারলাম এটা সেটাও বলে দেবো। এরকম কোশ্চেন যদি শর্ট কোশ্চেন আসে সেটাও আমি দেখে দিচ্ছি। তাহলে মূলধন অনুপাত, তাহলে আমাকে যেহেতু এখানে আছে তাহলে ধরতে হবে, তোমাকে ধরতে হবে যে ধরি মোট লভ্যাংশ সমান x টাকা, এটা ধরলাম। মোট লভ্যাংশ x টাকা, তাহলে আমাকে দেওয়া আছে কি কুণালের লভ্যাংশ দেওয়া আছে, তাহলে অতএব কুণালের মোট লভ্যাংশ এবার আমরা বার করব। কুণালের মোট লভ্যাংশ সমান কুণাল, মোট লাভ হচ্ছে x টাকা, x টাকার মধ্যে কুণালের ভাগ কোটা 3, তাহলে মোট কুণালের লভ্যাংশ বার করতে 3/5x এত টাকা, এটা হয়ে যাচ্ছে কুণালের লভ্যাংশ। তাহলে শর্তানুসারে তাহলে কি 3x/5 সমানই হয়ে যাচ্ছে কত আমার 1500 টাকার সাথে সমান। x সমান তাহলে কত হচ্ছে 1500 × 5/3, 3 1 3, 3 1 3, 3 5 15, তাহলে মোট লভ্যাংশ পেয়ে যাচ্ছে কত? মোট লভ্যাংশ হয়ে যাচ্ছে 2500 টাকা, এটা হয়ে যাচ্ছে মোট লভ্যাংশ। তাহলে মোট লভ্যাংশ যদি 2500 টাকা হয় আর 1500 টাকা ছিল আমার কার? কুণালের লভ্যাংশ, তাহলে অতএব জয়ন্তের লভ্যাংশ, বাকিটা তাহলে জয়ন্তের লভ্যাংশ হবে। অতএব জয়ন্তের লভ্যাংশ 2500 টাকা মাইনাস 1500 সমান 1000 টাকা, এটা পেয়ে গেলাম জয়ন্তের
লভ্যাংশ। আমরা বললাম যে তাদের যদি অনুপাত দেওয়া ছিল, যেমন কত 3:2, তাদের মূলধনের অনুপাত এখান থেকে বার করলাম না, যে তাদের মূলধনের অনুপাত এই অবধি, অঙ্কটা যেরকম ভাবে কেন কিভাবে বলতে পারলাম আমি এখানে যে 1000 টাকা উত্তর হবে, এটা আমি তোমাদের দেখাচ্ছি এই অনুপাতটা থেকে, তারপরে এগুলো করছি। যদি শর্ট কোশ্চেন এমসিকিউ দিয়ে দেয় তাহলে এমসিকিউ কিভাবে করবে, তাহলে এখান থেকে এই কুণালের আর জয়ন্তের মূলধনের অনুপাতটা এইভাবে বার করে নিতে পারবে। বার করার পরে অনুপাতটা কি ছিল পেলাম 3:2 পেলাম। আমাকে বলেছে কুণালের লভ্যাংশ কত 1500 টাকা, তাহলে কি লভ্যাংশ কিভাবে মূলধনের অনুপাতেই বিতরণ হয়তো, লভ্যাংশ মূলধনের অনুপাতে বিতরণ হয়। এটা তো কার, এটা হচ্ছে কুণাল আর এটা হচ্ছে জয়ন্তের। তাহলে কুণালের 3 ভাগ মানে তো কত হচ্ছে 1500 সাথে সমান, তাহলে 3 ভাগ মানে 1500 সাথে সমান হয়, তাহলে 2 ভাগ মানে কার সাথে সমান হবে, সেটা আমাকে নির্ণয় করতে যদি পারি তবে বলে দিতে পারবো। দেখো 3 কে 1500 বানাতে গেলে কত দ্বারা গুণ করতে হবে, 3 কে 1500 বানাতে গেলে 3×5 = 15, 500 দ্বারা গুণ করতে হবে। একই রকম ভাবে 2 কে তাহলে 500 দ্বারাও গুণ করতে হবে, অনুপাত তো কোন একটা অনুপাতে থাকলে তাদের একই সংখ্যক সংখ্যা দ্বারা আমাকে কি গুণ করতে হবে। তাহলে 3-কে 1500 বানাতে গেলে 500 দ্বারা যেরকম গুণ করতে হয়েছিল, 2-কেও আমাকে 500 দ্বারা গুণ করতেই হবে, তবে মূলধনের লভ্যাংশটা পেয়ে যাবে। তাহলে 2-কে 500 দ্বারা গুণ করতে গেলে কি হয়ে যাবে 1000। এই পদ্ধতিতেও অঙ্ক করা যায়। তাহলে শর্ট যদি এমসিকিউ থাকে এইভাবেও তোমরা করতে পারো। তাহলে এই হলো অঙ্ক আমাদের কত নম্বর 2 নম্বর। এবার আমরা চলে যাব 3 দাগের কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন কি বলেছে, 3 দাগের কোশ্চেন বলেছে P/Q = 5:7, P/Q = 5:7, P - Q = -6, 2P + 3Q এর মান কত হবে, এটা নির্ণয় করতে বলেছে। P/Q সমান বলেছে, P/Q সমান আমাকে দিয়েছে কত, P/Q সমান বলেছে 5:7, P/Q সমান দিয়েছে 5:7, নম্বর হচ্ছে এটা 3 নম্বর। 3 নম্বর আমাকে দিয়েছে P/Q সমান বলেছে 5:7, P/Q 5:7, তার মানে হচ্ছে কি P/Q, এখান থেকে বলতে পারি যে P/Q সমান 5/7, P সমান কত, P সমান হচ্ছে 5/7Q, এটা P এর মান পেলাম। আর আমাকে দিয়েছে কি, আমাকে আবার দিয়েছিল যে P - Q সমান হচ্ছে -6, P - Q সমান হচ্ছে -6, তাহলে P সমান বলতে পারি কি Q - 6, P সমান বলতে পারি Q - 6, তাহলে এখানকার P এখানে 1 নম্বর, এটা 2 নম্বর দিয়ে দিচ্ছি, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে যদি পাই তাহলে বলতে পারি যে Q - 6 সমান হচ্ছে 5/7Q, 5/7Q, তাহলে কোনাকুনি যদি আমি গুণ করি, কোনাকুনি তাহলে গুণ করি তাহলে কি পাবো 7Q, 7Q এটা কিন্তু Q, 7Q, 7Q মাইনাস 6 7 42, 7 দ্বারা যদি গুণ করি 6 7 42 পাবো, সমান হচ্ছে কি 5Q। তাহলে কিউ গুলোকে যদি একদিকে নিয়ে আসি 7Q - 5Q সমান, এবার মাইনাস অপার নিয়ে গেলে +42, তাহলে 7টা কিউ থেকে 5টা কিউ বাদ দিলে 2টা কিউ সমান হচ্ছে 42 যদি হয়, তাহলে কিউ সমান পেয়ে যাচ্ছি 21। কিউ এর মান যদি 21 হয় তাহলে পি এর মান কত হয়ে যাবে, অতএব পি সমান হয়ে যাচ্ছে কত, পি সমান হচ্ছে কিউ -6 ছিল, এখানে দেখো পি সমান কত পেয়েছি 2 নম্বরে কিউ -6, তাহলে পি সমান বলতে পারি কত 21 - 6, 21 - 6 মানে কত 20 থেকে 5, তাহলে চলে যাচ্ছে 20 থেকে 5 বাদ হয়ে যাচ্ছে কত 15, তাহলে এখানে হচ্ছে 15। পি এর মান পেয়ে গেলাম, কিউ এর মান আমাকে নির্ণয় করতে বলেছিল কত 2p + 3q, আমাকে নির্ণয় করতে বলেছে অতএব 2p + 3q, এটা নির্ণয় করতে বলেছে। তাহলে 2p এর মান পেয়েছি 15 + 3, q এর মান পেয়েছি 21, তাহলে 15 2 30 আর কত হচ্ছে 63, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 93, তাহলে p + q পেয়ে গেলাম 93। আমরা এরকম টাইপের একটা বোনাস কোশ্চেন তোমাদের নিয়ে চলে আসছি।
যে বোনাস কোশ্চেনটা হচ্ছে এই, এখানে আমরা নিয়ে চলে আসছি, এই থাকলো আমার কোশ্চেন, আর এই হচ্ছে আমার বোনাস কোশ্চেন। বোনাস কোশ্চেন বলছে এ ইস টু বি, এ ইস টু বি সমান 3:2, এ ইস টু বি সমান 3:2 এবং এবং এ প্লাস বি সমান 10 হলে, এ প্লাস বি সমান 10 হলে এ মাইনাস বি সমান কত? একদম সহজ কোশ্চেন, প্র্যাকটিসের কারণে এই ধরনের কোশ্চেন আমরা করছি। শুধু এবিটিএ থেকেও না, আর আলাদা কোশ্চেনও আমরা নিয়ে আসছি যেন প্র্যাকটিস হয়ে যায়। একই টাইপের কোশ্চেন, একই টাইপের কোশ্চেন যদি প্র্যাকটিস করো তাহলে মাইন্ডের কি হয়, জিনিসগুলো আমার বসে যায়। সেই ধরনের কোশ্চেন আমরা আর দ্বিতীয়বার যদি আসে তাহলে আমরা করতে পারবো, একদম ভুলি না। ওই কারণে একই টাইপের কোশ্চেন করা খুব ভালো। এই পদ্ধতিতেও অঙ্ক করতে হয়। আমাকে দিয়েছিল কি এ ইস টু বি সমান বলেছে 3:2, এ ইস টু বি 3:2 মানে কি এ বাই বি সমান বলতে পারি এখান থেকে 3/2, এ বাই বি সমান 3/2। তাহলে এ সমান কি বলতে পারি, এ সমান বলতে পারি 3/2b, এ সমান এটা বলতে পারি 3/2b এটা। আর আমাকে দেওয়া ছিল কি এ প্লাস বি সমান বলে দেওয়া ছিল 10, এর মান আমরা জানি তো, এর মান 3b, 3 এটা তো 3b/2, 3b/2, তাহলে 3b/2 প্লাস বি সমান 10, এটাই তো 3b/2। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি লসাগু 2 যে হয়, তাহলে 3b প্লাস 2b সমানই হচ্ছে কত 10, তাহলে 3b আর 2b যোগ করলে 5b, তাহলে 5b সমান 10 × 2, 5 × 5, 5 × 2 = 10, তাহলে b সমান কত পেয়েছি, b সমান 4। অতএব a সমান কত হয়ে যাবে, a সমান 10 - b, 10 - b मतलब হচ্ছে কত 10 - 4 সমান কত 6, 6 পেয়ে গেলাম। তাহলে a এর মান পেয়ে গেলাম, b এর মান পেলাম। আমাকে নির্ণয় করতে বলেছিল কি a - b এর মান, তাহলে a - b এর মান নির্ণয় করতে বলেছিল, a - b নির্ণয় করে নাও। অতএব a - b সমান a এর মান পেয়েছি 6, b এর মান পেয়েছি 4, তাহলে 6 থেকে 4 বাদ 2, এই হলো অ্যান্সার। এইভাবেও করতে যাই, প্র্যাকটিস করা, আর কিছু না। অঙ্ক শুরু হচ্ছে প্র্যাকটিস। তুমি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, এখন শুধু দরকার হচ্ছে কি প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিস করবো, সবই আমরা এমসিকিউ গুলো ধরেছি, এমসিকিউ প্র্যাকটিস, বড় কোশ্চেন গুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। যাদের এমসিকিউ আছে, এমসিকিউ প্র্যাকটিস এই এখানে আমাদের চলছে। বন্ধু বান্ধবকে বলবে যে আমাদের এই ইউটিউব চ্যানেলে, ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এমসিকিউ প্র্যাকটিস চলছে। এই প্র্যাকটিস একদম দুর্দান্ত ক্লাস, যে ক্লাসগুলো একদম পেড কোর্স, পেড ক্লাস যেগুলো হয়, দেখবে কোর্স ক্লাস অনেকে বিক্রি করে, সেই কোর্স ক্লাসগুলোতে অনেক এই ধরনের কোশ্চেন সেগুলোতেও করে না অনেকে, এভাবে অনেকেও করে না, এতটা খাটবে কি আবার। তাহলে তোমাদেরকে বলবো এখানে একদম ক্লাস, দুর্দান্ত ক্লাস হচ্ছে। তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করো ভিডিওটা, ক্লাসটা। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করতে আজকে বলো, তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে চ্যানেলটা। এবার চলে আসি 4 দাগে। 4 দাগে বলেছে কি এক্স ভেরিয়েশন ওয়াই, ওয়াই ভেরিয়েশন জেড এবং জেড ভেরিয়েশন এক্স হলে ধ্রুবক তিনটির গুণফলের মান কত হবে? একদম দারুণ কোশ্চেন। তাহলে 4 দাগের কোশ্চেন, কত, এই 4 নম্বর কোশ্চেনটা আমাকে দিয়েছে এক্স ভেরিয়েশন ওয়াই, আর একটা বলেছে ওয়াই ভেরিয়েশন জেড, আর এবং বলেছে আমাকে যে জেড ভেরিয়েশন এক্স, জেড ভেরিয়েশন এক্স, এটা আমাকে বলেছে। এক্স ভেরিয়েশন ওয়াই এর মানে কি যদি আমরা দেখি, এক্স ভেরিয়েশন ওয়াই, তাহলে এক্স যদি ভেরিয়েশন তুলে একটা ধ্রুবক পাবো k1 ওয়াই, k1 সমান বলতে পারি কি, k1 সমান আমি বলতে পারি এখান থেকে k1 সমান বলতে পারি ex/y। আবার y ভেরিয়েশন z, তাহলে y সমান k2z, তাহলে k2 সমান কি বলতে পারি, k2 সমান বলতে পারি y/z। আর z ভেরিয়েশন x, z সমান কি k3x, k3x সমান কি বলতে পারি, k3 সমান বলতে পারি z/x, k3 সমান বলতে পারি z/x। তাহলে অতএব k1 k2 k3, তাহলে এটা হয়ে যাচ্ছে কি x/y ইনটু y/z ইনটু z/x। তাহলে দেখো x এর সঙ্গে x কাটছে, y এর সঙ্গে y কাটছে, z এর সঙ্গে z কাটছে, তাহলে এটার মান হচ্ছে কত 1, এর মান হচ্ছে 1। তাহলে ধ্রুবক তিনটির গুণফল হয়ে যাচ্ছে কত 1। তাহলে অতএব ধ্রুবক ভেদ ধ্রুবক তিনটির গুণফল k1 k2টা কি, এটা ভেদ ধ্রুবক, তো
এটা তো ভেদ ধ্রুবক, ব্র্যাকেটের মধ্যে এখানে লিখে দিতে পারো ভেদ ধ্রুবক, k1টা হচ্ছে ভেদ ধ্রুবক, এখানে লিখে দিতে পারো যে k1 সমান ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক এটা লিখে দিতে পারো। একই রকম ভাবে এখানেও লিখে দেবে k2 সমান ভেদ ধ্রুবক, k3 সমান, এখানেও লিখে দেবে k3 সমান ভেদ ধ্রুবক, এই জায়গাতে লিখে দেবে। তাহলে অতএব ভেদ ধ্রুবক তিনটির মান, ভেদ ধ্রুবক তিনটির গুণফল, ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1, এই হলো কোশ্চেন। ভেদ ধ্রুবক তিনটির গুণফল তাহলে পেয়ে গেলাম কত, 1। যদি তোমরা এরকম টাইপের কোশ্চেন আরো দেখতে চাও, এরকম টাইপের কোশ্চেন, এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন, তবুও আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, 2 মার্কের একটা কোশ্চেন ভেদ থেকে। থাকুক, ভেদ থেকে আর কোশ্চেন আর দিচ্ছি না। এবার আমরা চলে যাচ্ছি 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন আমাকে কি বলেছে, 5 দাগের কোশ্চেন বলেছে একটা ত্রিভুজ দিয়েছে এবিসি, এর এবিসি কোণটা বলেছে 90 ডিগ্রি, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে বিডিটা বলেছে এডির ওপর লম্ব। যদি বিডি সমান 8 সেন্টিমিটার হয়, তাহলে এডি সমান 5 সেন্টিমিটার হয়, তবে সিডির দৈর্ঘ্য কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। সিডির দৈর্ঘ্য কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। এটা, এই কোশ্চেনটা তোমাদের সদৃশ্যতা চ্যাপ্টার থেকে আমার মনে হচ্ছে, সদৃশ্য চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা দিয়েছে, সদৃশ্য চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা আমাদের আছে। একদম তোমরা করবে কি, এই ধরনের কোশ্চেন যদি আসে তাহলে অবশ্যই সদৃশ্য চ্যাপ্টারে একদম সহজ সহজ কোশ্চেন থাকে, সদৃশ্য চ্যাপ্টারে একদম সহজ কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো অবশ্যই করার চেষ্টা করবে, একদম সহজ কোশ্চেন। তাহলে আমাকে দিয়েছেটা কি, আমাকে দিয়েছেটা কি দেখো, 5 নম্বর। 5 নম্বর বলেছে কি, একটা আমাকে দিয়েছে কি এবিসি একটা ত্রিভুজ বলেছে, যার বি কোণটা বলেছে 90 ডিগ্রি। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে এ বি সি, এই ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই বি কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এবিসি ত্রিভুজের এই বি কোণ 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আমাকে বলেছে বিডি, বিডি 8 সেন্টিমিটার, তাহলে বিডিটা কি, এই বিডিটা হচ্ছে এসির উপর তাহলে লম্ব বলেছে, বিডিটা এডি না, এটা এসির উপর লম্ব হবে, বিডি এসির উপর লম্ব, এটা এসি হবে, এডি তো ওখানে নাই, এডির বিডি এডির উপর লম্ব এটা কোন হয়, এটা বিডি এডির উপর লম্ব বা বিডি এসির উপর লম্ব হবে, বিডিটা এসির উপর লম্ব, এটা দিয়েছে। আবার বলেছে যে বিডি এসির উপর লম্ব, বিডি লম্ব এসি, বিডিটা এসির উপর লম্ব হবে। আমাকে দিয়েছে বিডি সমান, দেওয়া আছে বিডি সমান, এটা দেওয়া আছে, তাহলে বিডি সমান, আবার দিয়েছে কি বিডি সমান 8 সেন্টিমিটার আমাকে দিয়েছে, বিডি সমান 8 সেন্টিমিটার, এডি, এডি সমান বলেছে 5 সেন্টিমিটার, এডি বলেছে 5 সেন্টিমিটার। তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে সিডির দৈর্ঘ্যটা কত। তাহলে অতএব বলতে পারি যে ট্রায়াঙ্গেল এডিবি, এডিবি আর একটা ট্রায়াঙ্গেল পাচ্ছে বিডিসি, বিডিসি, দুটো ট্রায়াঙ্গেলই কি হচ্ছে সর্বসম ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেলই সর্বসম, দুটো ট্রায়াঙ্গেল সদৃশ্য, এই দুটো ট্রায়াঙ্গেল কি হবে সদৃশ্য। কারণ একটা কি আমরা জানি যে সমকোণিক ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব হলে এই ওই লম্বের উভয় পার্শ্ব ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং দ্বারা মূল ত্রিভুজের সাথে আবার সদৃশ্য, মূল ত্রিভুজের সাথে আবার সদৃশ্য, এটাতে আমরা উপাদ্য জানি। তাহলে ওইভাবে আমরা পেলাম কি ত্রিভুজটা কি এবিডি আর হচ্ছে বিডিসি, দুটো ত্রিভুজদ্বয় পরস্পর কি সদৃশ্য। তাহলে দুটো ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ্য হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে, সমানুপাতে হবে। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত যদি সমান হয়, তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা নিচ্ছি কি এডি,
এবিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা নিচ্ছি এডি ডিভাইডেড বাই, তাহলে একই রকম ভাবে ডিভাইডেড বাই একই রকম ভাবে বিডি লম্ব বাই ভূমি। আমরা নিচ্ছি যে একটা কি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমি নিচ্ছি বা বিডি নিচ্ছে। একই রকম আমরা বিডিসি ত্রিভুজের লম্ব বাই ভূমি যদি দেখি তাহলে বিডি বাই সিডি নিলাম। তাহলে এখান থেকে আমরা এডির মান জানি, বিডির মানও জানি, তাহলে সিডি সমান বলতে পারি কি বিডি তার স্কয়ার ডিভাইডেড বাই এডি। বিডির মান কত হচ্ছে, বিডি তার স্কয়ার, বিডি দৈর্ঘ্য 8 জানি, তাহলে 8 এর স্কয়ার ডিভাইডেড বাই এডি, এডির মান কত জানি, এডির মান জানি 5, তাহলে 8 এর স্কয়ার বাই 5, তাহলে কত হচ্ছে 8 এর স্কয়ার পেয়ে যাচ্ছে কত 64, তাহলে 64 বাই 5, এটা হয়ে যাচ্ছে আমাদের বিডির মানটা। তাহলে 8 এর স্কয়ার বাই 5 এটা হয়ে গেল। তাহলে কত হবে 8 এর স্কয়ার 64 বাই 5, 5 12 60 এদিকে 40, 12.8 সেন্টিমিটার। তাহলে বিডির মান সিডির মানটা পেয়ে যাচ্ছে কত 12.8 সেন্টিমিটার। অতএব নির্ণয় সিডি সমান তাহলে কত 12.8 সেন্টিমিটার। এই হয়ে গেল আমাদের সিডির মান। এবার আমরা চলে যাচ্ছি, তাহলে এরকম টাইপের কোশ্চেন আর একটা হয়েছে যে এডির জায়গাতে তোমরা করবে কি, এডির জায়গাতে 4 সেন্টিমিটার করে নেবে, বিডির জায়গাতে 8 সেন্টিমিটারে রাখবে। তাহলে তোমরা এই কোশ্চেনটা এখন একটা বোনাস কোশ্চেন মধ্যে বাড়িতে আমাদের এটা করবে, এই 5 নাম্বার বোনাস কোশ্চেনটা একদম সেম টু সেম কোশ্চেন। এখানে বলে দিবে যে এবিসি একটা ট্রায়াঙ্গেল, তাহলে এখানে বিডি সমান বলে দিল যে 8 সেন্টিমিটার, বিডি সমান 8 সেন্টিমিটার আর এডি সমান 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে সিডির মানটা কত হবে এটা নির্ণয় করবে। এটা তোমরা কোশ্চেন বাড়িতে তোমরা করবে, এটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা বাড়িতে করবে। এবার চলে যাচ্ছি আমরা, চলে যাচ্ছি 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন কি বলেছে, 6 দাগের কোশ্চেন আমাকে বলেছে, 6 দাগের কোশ্চেন বলেছে একটি বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ দুটি বিন্দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। পি এ কিউ এর কোণটা হচ্ছে 60 ডিগ্রি হলে এপি কিউ এর কোণের মান নির্ণয় করো। পি এ কিউ 60 ডিগ্রি বলেছে, তাহলে এপি কিউ এর কোণের মানটা কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবার করছি 6 নম্বর। তাহলে 6 নম্বরে অ্যান্সারটা আমরা করি 6 নম্বর আগে, তার আগে আমরা একটা এই বৃত্ত একটা নিয়ে নিচ্ছি। আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম, এই হলো আমাদের একটা বৃত্ত বলেছিল কি একটা বৃত্তের উপর অবস্থিত দুটা বিন্দু, একটা হচ্ছে পি আর একটা নিলাম কিউ, একটা বিন্দু নিচ্ছে পি আর একটা নিচ্ছে কিউ। বলছে বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করছে, এই বিন্দুতেও একটা স্পর্শক অঙ্কন আমরা করলাম। বলছে স্পর্শক দুটা একটা বিন্দুতে ছেদ করেছে, সেটার নাম হচ্ছে এ। তাহলে এই স্পর্শক দুটা যে বিন্দুতে ছেদ করেছে তার নাম হচ্ছে আমার এ। বলছে পি এ কিউ, তাহলে দেওয়া আছে কি অ্যাঙ্গেল পি এ কিউ সমান বলেছে 60 ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে এপি কিউ এর মানটা কত হবে, অ্যাঙ্গেল এপি কিউ কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে, এই কোণটা আমাকে নির্ণয় করতে। তাহলে কোণটা নির্ণয় করতে গেলে এখান থেকে যে বিন্দুটা ছেদ করেছিল সেই বিন্দু আর এই কিউ বিন্দু যেটা ছেদ করেছে সেই বিন্দুটা কি করছি যুক্ত করলাম। তাহলে এপি কিউ এর মান কত হবে আমরা কি জানি, এখান থেকে আমরা জানি যে বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে বৃত্তের উপর অবস্থিত বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দৈর্ঘ্য কি হয় সমান হয়। তাহলে লিখবো যেহেতু বৃত্তের, এই ভাষাটা একটু লিখে দেবে, যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে
বৃত্তের বহিস্থ বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শ বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য কি হয় সমান হয় বহিস্থ কোনো বিন্দু থেকে মানে এই বহিস্থ এ বিন্দুটা কি বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য কি হয় বহিস্থ বিন্দু থেকে যে আমি যদি একটা বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করি দুটা কি স্পর্শক অঙ্কন করি সেই বিন্দু থেকে স্পর্শক দুটির দৈর্ঘ্য কি হবে সমান হবে অতএব বলতে পারি যে এপি সমান তাহলে কি পাবো এ কিউ এপি সমান পেয়ে যাবো এ কিউ তাহলে কি এপি কিউ এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি যে দুটি বাহু সমান পেয়ে যাচ্ছি তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এটা এর ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কি এপি সমান পেয়ে যাচ্ছি এ কিউ তার মানে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এপি কিউ যদি হচ্ছে তাহলে কি এপি কিউ তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজ এর ক্ষেত্রে তাহলে এটা কি আছে সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এটা হয়ে যাচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ অতএব ত্রিভুজ এপি কিউটা সমদ্বিবাহু ত্রিভুজ এপি কিউ ত্রিভুজ এপি কিউ সমদ্বিবাহু ত্রিভুজ এটা হয়ে যাচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায় তার মানে অ্যাঙ্গেল তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়ে যায় তাহলে দুটি বাহু সমান হলে সমদ্বিবাহু কি এই কোণের সাথে এই কোণটা কি হবে সমান হবে অ্যাঙ্গেল এপি কিউ সমান অ্যাঙ্গেল পিএ কিউ বা পিকিউএ বা এ কিউ পি সেই অ্যাঙ্গেলটাও সমান হবে তাহলে দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় একটা কোণ যদি জানা থাকে এই কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে তাহলে আমার এপি কিউ তৃতীয় কোণটা নির্ণয় করতে গেলে কি করতে হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি যে কোণটা তৃতীয় কোণটার বিয়োগফল 60 ডিগ্রি ডিভাইড বাই 2 করতে হয় তাহলে 180 থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত হবে 120 120 কে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি তাহলে এই হলো অঙ্ক এবার আমরা করব তোমার 7 নম্বর বলেছে কি 7 নম্বর কোশ্চেনটা আমাকে বলছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং অ্যাঙ্গেল এবিসি 120 ডিগ্রি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য কত হবে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র বলেছে ও আর আমাকে বলেছে যে এবিসি কোণটা 120 ডিগ্রি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দিয়েছে এবি বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে আমাদের হচ্ছে 7 নম্বর কোশ্চেন তাই না আমরা করছি 7 নম্বর কোশ্চেন তাহলে আমি একটা পরিবৃত্ত এরকম একটা অঙ্কন তার আগে একটা বৃত্ত অঙ্কন করছি পরিবৃত্তটা অঙ্কন করার আগে বৃত্ত অঙ্কন করে নিচ্ছি তাহলে আমি একটা এই বৃত্ত নিলাম একটা বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও ধরলাম এটা কেন্দ্র ও একটা পরিবৃত্ত অঙ্কন করছি মানে কি পরিধির উপর অবস্থিত সেই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো তাহলে সেরকম একটা পরিবৃত্ত অঙ্কন করছি তাহলে আমি এই একটা ত্রিভুজ হাতে নিয়ে নিলাম যে ত্রিভুজটার ধরলাম যেটা হচ্ছে এ বি সি এই ত্রিভুজ এটা হচ্ছে পরিবৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও এখানে দিয়েছে কি বি কোণটা বলেছে 120 ডিগ্রি এটা দিয়েছে যে বি কোণটা আমাকে বলেছে 120 ডিগ্রি এই বি কোণটা হচ্ছে 120 ডিগ্রি তাহলে আমাকে দেওয়া কি আছে
এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের দেওয়া আছে কি, দেওয়া আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজ এ, সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি এর, এই সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হচ্ছে কি ও, ও হচ্ছে আমার পরিকেন্দ্র। সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হচ্ছে ও, এটা আমাকে দিয়েছে যে পরিকেন্দ্র ও, আর দিয়েছে কি অ্যাঙ্গেল এ বি সি, এটা বলেছে 120 ডিগ্রি, যে এবিসি অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 120 ডিগ্রি, যে অ্যাঙ্গেলটা আমাকে দিয়েছে 120, এবিসি অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, আর বলেছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের যদি ব্যাসার্ধ অঙ্কন করি ও এ, ও সি হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, একই রকম ভাবে ও বিও হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এ সমান ও বি সমান ও সি সমান বলেছে 5 সেন্টিমিটার, এটা ব্যাসার্ধ দিয়েছে, ও এ ও বি আর ও সি বলেছে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। আমাকে নির্ণয় করতে বলেছে এবি বাহুর দৈর্ঘ্য কত হবে, এবিটা কত হবে, এবির দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি কি, যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ হচ্ছে আমাকে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাই না? যদি এবি বাহুর দৈর্ঘ্যটা পাবো কিভাবে, আমাকে ও এ দেওয়া আছে, ও বিও পেয়ে গেছি 5 সেন্টিমিটার। দেখো এবি বাহুটা এরকম একটা ত্রিভুজ একটা দেখতে পাচ্ছি, দেখো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বৃত্তের পরিবৃত্তের মধ্যে একটা এই পরিকেন্দ্রের মধ্যে, পরিবৃত্তের মধ্যে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের মধ্যে দেখো একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এ বি আর ও, এই এ বি ও ত্রিভুজ যেটা পাচ্ছি সেখানে এ ও আর ও বি দুটো বাহুই হচ্ছে কি 5 সেন্টিমিটার করে পাচ্ছি, 5 সেন্টিমিটার পাচ্ছি। তো এই এবির দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে, এবির দৈর্ঘ্যটা কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলছে। এবির দৈর্ঘ্যটা পাবো কিভাবে, হয় ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, যে এবির দৈর্ঘ্য একটা আলাদা কিছু পেতে পারি, 5 না পেয়ে অন্য কিছু পেতে পারি, অথবা এবি ও ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হতে পারে, সমবাহু ত্রিভুজ হতে পারে। যদি সমবাহু ত্রিভুজ হয়ে যায় তখন বলতে পারবো যে এবির বাহুটা 5 সেন্টিমিটার হবে, যদি সমবাহু হয়ে যায়। তো সমদ্বিবাহু এটা দুটো 5 সেন্টিমিটার আলাদা কিছু একটা হবে। আর অন্য কিছু হয় তাহলে আমরা দেখবো যে এই এ বি ও এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, এটা আমরা চেক করছি যে এই এ বি ও ত্রিভুজটা আমার কি ধরনের ত্রিভুজ সেটা আমি চেক করব। তাহলে এই এ বি ও ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ সেটা আমি চেক করছি প্রথমে, যে এটা দুটো ত্রিভুজ সর্বসম কি না অন্য কিছু আছে। দুটো ত্রিভুজ, তাহলে একটা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা এবিও আর একটা বিওসি, এই দুটো ত্রিভুজের মধ্যে। তাহলে ত্রিভুজ এ বি ও ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি এর এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো দেখতে পাচ্ছি কি ও এ বাহু, এবিও ত্রিভুজের ও এ বাহু আর বিওসি ত্রিভুজের ওসি বাহু, দুটো বাহুই সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। একই রকম ভাবে আবার ও বি দুটো ত্রিভুজের কি সাধারণ বাহু পাচ্ছি, একই বাহু, সাধারণ বাহু পাচ্ছি। আবার দেখতে পাচ্ছি যে আমাকে বলেছিল কি সমদ্বিবাহু ত্রিভুজ, আর এবিসি কোণটা বলেছিল 120 ডিগ্রি, এবিসি কোণটা বলেছিল 120 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 120 হয়, আবার বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি কোণটা 120 ডিগ্রি, আবার এটা বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বাকি কোণ দুটো কি হবে, এই কোণ সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে এই কোণ আর এখানকার এই কোণ দুটো কোণের সমষ্টি কি হবে, তাহলে এ তাহলে বিএসি আর বিসিএ এই কোণের সমষ্টিটা কি হবে, কোণের সমষ্টিটাই আমার কি হয়ে যাবে তোমার 60 ডিগ্রি, 60 ডিগ্রি হবে। তাহলে দুটি কোণ সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে এই কোণটা আর এই কোণ দুটো কি হবে, সমান হয়ে যাবে। অবশিষ্ট কোণ দুটো তাহলে কি সমান, যেহেতু এবিসি কোণটা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছিল। তাহলে এখানে তোমরা এই লাইনটাও লিখে দিতে পারো, এটা দেওয়া আছে, এটা 5 সেমি,
আবার আমি দেখতে পাচ্ছি তাহলে এ কোণ আর সি কোণ দুটোই সমান কোণ, তাহলে সমান কোণ যদি হয় তাহলে এবি বাহুর সাথে বিসি বাহু তা কি সমানই হবে, তাহলে এবির সাথে এখানে বিসি বাহু দুটো কি সমান। তাই দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে তিনটা বাহু সমান পাচ্ছি, তার মানে কি ত্রিভুজ দুটো কি সর্বসম ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ বি ও আর একটা ত্রিভুজ বি ও সি, দুটো ত্রিভুজই কি হচ্ছে সর্বসম ত্রিভুজ, দুটো ত্রিভুজই আমার সর্বসম ত্রিভুজ। তাহলে সর্বসম দুটো ত্রিভুজ যদি হয়, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান, অনুরূপ কোণগুলি কি হয় সমান হয়, এটা আমরা জানি। আমার লক্ষ্য হচ্ছে এ বি ও, লক্ষ্যটা কি আমার এখানকার লক্ষ্য হচ্ছে যে এ বি ও ত্রিভুজটাকে চেক করব কি ধরনের ত্রিভুজ, এ বি ও ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, এটা আমাকে ধরনটা আমাকে নির্ণয় করা, সমবাহু সমদ্বিবাহু না কি ধরনের ত্রিভুজ এটা নির্ণয় করা তোমার দরকার। তাহলে দেখো দুটো সর্বসম ত্রিভুজের পাচ্ছি, তাহলে সর্বসম ত্রিভুজ অনুরূপ বাহুগুলো সমান। তাহলে আমি চিত্রটা দেখানোর জন্য এখানে আমি বাকিটা যা যাচ্ছি না, এখানে লিখছি, এখান থেকে আমরা চলে যাচ্ছি এখানে। দেখো ছবিটা যেন দেখতে পাও তার জন্য, ত্রিভুজ এ বি বা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে, এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমরা যদি দেখতে যাই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা বার করব, তার আগে একটা করার আগে আমি অ্যাঙ্গেলটা বার করতে চাইছি, এ বি ও ত্রিভুজের একটা অ্যাঙ্গেল বার করতে চাইছি, এই বি কোণটা কত হবে, এই বি কোণটা কত হবে সেটা আমি নির্ণয় করতে চাইছি। তাহলে সেটা যদি নির্ণয় করতে যাচ্ছি তাহলে কিভাবে নির্ণয় করতে পারবো, সমবাহু ত্রিভুজ না কি হচ্ছে, আমি এ বি কোণটা নির্ণয় করছি। তাহলে দেখো অ্যাঙ্গেল এ বি সি আমাকে বলেছিল কি 120 ডিগ্রি, আমাকে বলেছিল এ বি সি বলেছিল 120 ডিগ্রি, আমাকে বলেছিল অ্যাঙ্গেল এ বি সি বলেছিল 120 ডিগ্রি, এটা আমাকে বলেছে 120 ডিগ্রি, এবিসি বলেছিল 120 ডিগ্রি। আবার এবিসি অ্যাঙ্গেলকে আমি বলতে পারি যে কোণ এ বি ও প্লাস অ্যাঙ্গেল সিবিও, সিবিও দুটো কোণের যোগফল ই হচ্ছে 120 ডিগ্রি। আবার এবিও আর সিবিও দুটো কোণই তো কি দুটো ত্রিভুজ, যেহেতু সর্বসম ত্রিভুজ ছিল তাদের মানে কি অনুরূপ কোণগুলো কি হবে সমান হয়, তাহলে দুটো কোণই আবার সমানই হচ্ছে, মানে 2ABO, দুটো কোণই যদি সিবিওর জায়গাতে এবিও বসালে তো এবিও পেয়ে যাবে, মানে দুটো এবিও হয়ে যাবে, এটাও হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এবিও কোণটা আমি পেয়ে যাচ্ছে কত ডিগ্রি, এবিও কোণটা পেয়ে যাচ্ছে 60 ডিগ্রি, আমি এবিও কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এবিও কোণটা যদি 60 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এই কোণটা আমি 60 ডিগ্রি পেয়েছি, 60 ডিগ্রি পেয়েছি, আমার ও এ বাহু যেটা পেয়েছি আর ও বি বাহু আমার কি হচ্ছে সমান না, দেখতে পারি যেহেতু ও এ সমান ও বি, তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুটি বাহু কি পাচ্ছে এখানে সমান, তার মানে আমার কোণটা কি হবে, তার মানে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল ও এ বি, ও এ বি বলতে এই অ্যাঙ্গেলটা ও এ বি, এই কোণটা আর এই কোণটা দুটো কি হবে সমানই হবে, তাহলে ও এ বি সমান অ্যাঙ্গেল ও বি এ, দুটো কোণই সমান, আর দুটো কোণই সমান তার মানে কি দুটো কোণ যদি সমান হয়, একটা পেয়েছি 60 ডিগ্রি, ও বি এ মানে এবিও, এই কোণটা তো ও বি আর এবিও সমান, তার মানে এটা হচ্ছে কি 60 ডিগ্রি, 60 ডিগ্রি যদি হয়ে যায় তার মানে কি এই বাহুটাও এই কোণটাও 60 ডিগ্রি পেয়ে গেলাম। আমার যদি আমি দেখি যে এই কোণটাও 60 ডিগ্রি পেয়ে গেছি, এটুকু কোণ 60 ডিগ্রি, এটুকু কোণও 60 ডিগ্রি পেয়ে গেছি, তার মানে এই কোণটা তাহলে কি হবে 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে না, 60 ডিগ্রি হবে, যে অতএব অ্যাঙ্গেল এ ও বি, এ ও বি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে ত্রিভুজের এই ত্রিভুজটার কি পাচ্ছি, তাহলে এবিসি ত্রিভুজের, অতএব ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ এ ও বি, এ ও বিটা কি পেয়ে যাচ্ছি, এ ও বি মানে এই ত্রিভুজটা আমি কি পেয়ে যাচ্ছি, এই ত্রিভুজটা এ ও বি এই ত্রিভুজটা আমি পেয়ে যাচ্ছি সমবাহু ত্রিভুজ,
AOB এসে পেয়ে যাচ্ছি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে AOB যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়। তাহলে OA সমান OB সমান, আচ্ছা আর OB সমান আমরা P পেয়েছি, এখানে দেখো OB সমান পেয়েছি 5 সেন্টিমিটার, অতএব AB সমান 5 সেন্টিমিটার। অতএব AB বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে এই হলো অঙ্ক, এই হলো আমার অঙ্ক 7 নম্বর। এবার আমরা চলে যাবো 8 দাগের কোশ্চেন। আমরা চলে যাচ্ছি 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেন কি বলেছে? 8 দাগের কোশ্চেন আমাকে কি দিয়েছে সেটা আমরা দেখছি। 8 দাগের কোশ্চেন বলেছে একটা বৃত্তে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। একটা বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপ কোণ উৎপন্ন করলে 63 ডিগ্রি পরিমাপ কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে হবে। যে বৃত্তের ব্যাসার্ধ কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। আমাকে বলেছে কি, আমরা জানিটা কি, একটা বৃত্তের যদি বৃত্তচাপ, তাহলে বৃত্তের বৃত্তচাপ বৃত্তের বৃত্তচাপ বৃত্তচাপ এস 220 সেন্টিমিটার, 220 সেন্টিমিটার, বৃত্তচাপ এস হচ্ছে 220 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র তাহলে কি কোণ দিয়েছে থিটা, বৃত্তকলা কোণ আমাকে দিয়েছে 63 ডিগ্রি, তাহলে থিটা সমান আমাকে দিয়েছে কত 63 ডিগ্রি। এই 63 ডিগ্রি থিটাকে আমার রেডিয়ানে নিয়ে আসতে হবে। রেডিয়ানে নিয়ে আসতে গেলে পাই রেডিয়ান বাই 180 দ্বারা গুণ করতে হবে। এটা হয়ে গেল তাহলে কি থিটা, থিটাটা সবসময় কি হয়ে যাবে রেডিয়ানে থাকতে হয়। আর তাহলে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা জানি এস সমান আর থিটা, বৃত্তচাপ সমান হচ্ছে আর থিটা। তাহলে আমাকে বার করতে বৃত্তের ব্যাসার্ধ আর সমান এস বাই থিটা, আর সমান এস বাই থিটা। এস সমান হচ্ছে কত 220 ডিভাইড বাই থিটা, থিটার মান কত 63 ইন্টু পাই, উপরে চলে যাচ্ছে 180। তাহলে 9 দিয়া 7 9 63, 9 দিয়া 9 দুনা 18 20, তাহলে এখানে কত হচ্ছে 220 ডিভাইডেড বাই 20 ডিভাইডেড বাই 7 ইন্টু পাই, পায়ের মান কত 22 বাই 7, তাহলে নিচে 22 উপরে 7, 22 এর সাথে 22 কাটলো, এদিকে হচ্ছে তোমার 10, 7 এর সাথে 7 কাটলাম, তার মানে কত হচ্ছে 200। এটা হয়ে যাচ্ছে আমার 200। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে, অতএব বৃত্তের ব্যাসার্ধ 200 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ 200 সেন্টিমিটার, এটা পেয়ে গেলাম আমরা বৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা তাহলে 9 নম্বর চলে যাব। এই হচ্ছে অঙ্ক, খুব ভালো কোশ্চেন এরকম। এবার আমরা চলে যাচ্ছি 9 নম্বর। 9 দাগের কোশ্চেন হচ্ছে 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলেছে? 9 দাগের কোশ্চেন বলেছে cot 2 থিটা cot 4 থিটা সমান 1 এবং 4 থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান কত। দেখো এর আগেও আমরা যারা দেখেছো এর আগের ভিডিওগুলো, তারা অবশ্যই এবিটি একটা মডিউলে আমরা এর আগে মডিউলে কয়েকটা কোশ্চেন করেছি। একটা কোশ্চেন আমাদের দেওয়া ছিল এরকম টাইপের কোশ্চেন আমরা 2-4টা করেছি। আবার এই কোশ্চেনে দিয়েছে, এই কোশ্চেনটা তাহলে কি ভালো কোশ্চেন মনে রাখবে, এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করে রাখবে, এটা কোশ্চেনটা ভালো দিয়েছে কি cot 2 থিটা ইন্টু cot 4 থিটা সমান 1। 4 থিটা বলে যে ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান কত। তাহলে এখান থেকে আমরা করবে কি কিচ্ছু না, cot 2 থিটা 1 বাই cot ছিল, এটাকে নিয়ে চলে যাবে ভাগ করে 1 বাই cot 4 থিটা। তাহলে 1 বাই cot কে আমরা লিখতে পারবো কি tan 4 থিটা, আর tan 4 থিটাকে আমরা লিখতে পারবো cot 90 ডিগ্রি মাইনাস থিটা।
কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট 2 থিটা সমান আমরা পাচ্ছি কি, কট 2 থিটা সমান আমরা পেয়ে যাচ্ছি এটা কট 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে 2 থিটা সমান বলতে পারি 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। 90 ডিগ্রি মাইনাস 4 থিটা তার মানে কি হয়ে যাচ্ছে, 4 থিটাকে আমি এদিকে পারে নিয়ে আসছি, 6 থিটা সমান হয়ে যাচ্ছে কত 90 ডিগ্রি, 15 90 থিটা সমান 15 ডিগ্রি, মানে থিটার মান কত পেয়ে যাচ্ছি 15 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এই কোশ্চেন একদম সহজ কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 10 নম্বর। 10 নম্বর কি বলেছে, 10 নম্বর বলেছে একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার একটা শঙ্কু বলেছে, একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, শঙ্কু আর গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, আয়তনও সমান, গোলকের ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতা অনুপাত নির্ণয় করো। গোলকের ব্যাস আর শঙ্কুর উচ্চতা নির্ণয় করতে বলেছে, গোলকের ব্যাস আর শঙ্কুর উচ্চতা আমাকে নির্ণয় করতে হবে। কোশ্চেন নম্বর হচ্ছে তোমার 10, কোশ্চেন নম্বর হচ্ছে 10। কোশ্চেন নম্বর হচ্ছে 10, কোশ্চেন নম্বর 10। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আমাকে আর গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান বলেছে, অতএব তাহলে আমাকে ধরে নেব প্রথমে যে ধরি শঙ্কু শঙ্কুর ব্যাসার্ধ সমান গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, আর সেন্টিমিটার, এটা ধরলাম। শঙ্কুর ব্যাসার্ধ সমান গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেন্টিমিটার ব্যাসার্ধ, যে শঙ্কুর ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে শঙ্কুর আমাকে বলেছিল কি আয়তন আর গোলকের আয়তন সমান, তাহলে শর্তানুসারে 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 কি হবে, শঙ্কুর ব্যাসার্ধ শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কি হয়, তাহলে শঙ্কুর আমাকে উচ্চতা জানতে হবে, শঙ্কুর আয়তন নির্ণয় করতে গেলে শঙ্কুর আমাকে উচ্চতা জানতে হবে, শঙ্কুর উচ্চতা তাহলে জানতে হবে, আমাকে ধরতে হবে শঙ্কুর উচ্চতা আগে, তাহলে ধরে নিচ্ছি, ধরি বা এবং ধরে লিখেছি, এবং শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা সমান h সেন্টিমিটার, এটা উচ্চতা ধরলাম শর্তানুসারে। এবার শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুর আয়তন কি হবে 1/3 পাই আর স্কয়ার h, এটা শঙ্কুর আয়তন। গোলকের আয়তন কত, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এটা হয়ে গেল আমার গোলকের আয়তন। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে শঙ্কুর আয়তন আর গোলকের আয়তন কি সমান, গোলকের ব্যাসের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতা বলেছিল। এখান থেকে দেখো পাই পাই কেটে গেল, নিচে 3 কেটে যাবে, আর স্কয়ার কাটলাম, এখানে আর হচ্ছে, তাহলে h/r সমানই হচ্ছে 4, বা h সমান 4r পেলাম, h সমান 4r, h সমান তাহলে কি পাচ্ছি, h সমান 4r পাচ্ছি, h/r না লিখে h সমান 4r, h সমান পাচ্ছি 4r, এটা পেলাম। বলেছে গোলকের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে গোলকের ব্যাসার্ধ ধরেছি আর, তাহলে গোলকের 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 ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর, গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত, উচ্চতার অনুপাত, শঙ্কুর উচ্চতার অনুপাত, তাহলে শঙ্কুর উচ্চতার অনুপাত, গোলকের ব্যাস, গোলকের ব্যাসার্ধ ধরেছি আর, তাহলে ব্যাস হয়ে যাবে কত 2r is to, শঙ্কুর উচ্চতা কত ধরেছি, শঙ্কুর উচ্চতা h, তাহলে 2r is to h, h কত 4r, 4r, তাহলে 2r এখানে 4r পেয়েছি, মানে 1:2, অনুপাত হয়ে যাচ্ছে 1:2। এই হলো অঙ্ক 10 নম্বর। এবার আমাকে 11 নম্বর কি বলেছে, 11
11 নম্বর কোশ্চেনটা কি বলেছে? দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16। তাদের আয়তনের অনুপাত কত হবে? দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের অনুপাত 25:16। তাদের আয়তনের অনুপাত, নিরেট গোলকের বক্রতল বলেছে, দুটা নিরেট গোলক, ব্যাসার্ধ কি ভিন্ন হবে? তাহলে একই কিছু বলেনি, তাহলে দুটা নিরেট গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি, যে ধরি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান একটা হচ্ছে দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ r1 একক এবং r2 একক। দুটা নিরেট গোলকের ব্যাসার্ধ, একটা r1 ধরলাম আর একটা r2 বলছে। গোলকের আমাকে কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিচ্ছে শর্তানুসারে। আর এক বেশি কোশ্চেন, শর্তানুসারে গোলকের তাহলে কি বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার মানে r1 স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই r2 স্কয়ার। এটাই হচ্ছে 25/16 সাথে সমান। উপরে 4 পাই নিচে কেটে যাবে, r1 বাই r2 তার হোল স্কয়ার এটাকে লিখতে পারি। এটা সমানই হচ্ছে 25/16। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে r1 বাই r2 সমানই হয়ে যাবে কত? 5/4। প্লাস মাইনাসটা নিতে হবে না, কারণ r1 বাই r2 মানে প্লাস মাইনাস হয়, তাহলে মাইনাসটা আমি নেব না। মাইনাস যদি দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তার জন্য ডাইরেক্ট আমি লিখলাম 5/4। তাহলে আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। অতএব গোলক দুটির আয়তনের অনুপাত, তাহলে গোলক দুটির আয়তনের অনুপাত কি হবে? 4/3 পাই r1 কিউব ইস টু পাই r2 কিউব। এটা তো 4/3 পাই r2 কিউব, এটাই হচ্ছে আয়তন। তাহলে উভয় সাইডে 4/3 4 পাই r কিউব কেটে যাবে, r1 কিউব ইস টু r2 কিউব। আর r1 বাই r2 মান পেয়েছি কি 5/4। তাহলে এটাকে এইভাবে তো লিখতে পারি r1 বাই r2 তার হোল কিউব। এটার মানে তো হচ্ছে কি 5/4 তার কিউব, তার মানে হচ্ছে 5-এর কিউব কত হবে? 125। 125 ইস 4-এর কিউব 64, 125 ইস টু 64। তাহলে এই হয়ে গেল আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন এই হয়ে গেল আমাদের। এইভাবে আমরা করতে পারি। এবার 12 নম্বর কোশ্চেনটা আছে কি এখানে আমরা দেখি। 12 নম্বর কোশ্চেনটা তো থাকার কথা। এখানে নেই, তবে আমি দেখি আছে কি অন্য জায়গা থেকে একটু। এবার 12 নম্বর আমরা করছি। 12 নম্বরটা কি বলেছে? 12 নম্বরটা আমাকে দিয়েছে এই একটা বক্স দিয়েছে, এক্স আই এর মানটা দিয়েছে আর এফ আই আমাকে দিয়েছে।
বলেছে 3 এর মান যখন 3 তখন এর মান হচ্ছে 6, 5 হলে 8, 8 হলে আমার 5, 9 হলে আমার পি, 11 হলে 8 হচ্ছে, 13 থাকছে যখন 13 থাকে তখন 14 হচ্ছে। তো উপরে তথ্যের যৌগিক গড় 8, আমাকে যৌগিক গড় দিয়েছে, পি এর মান কত হবে নির্ণয় করতে হবে। পি এর মান কত হবে আমাকে এটা নির্ণয় করতে হবে। ভালো কোশ্চেন। তাহলে আমরা একটু উপরে উঠে দিই। এবার হচ্ছে আবার 12 নম্বর, এখানে 12 নম্বর। তাহলে যৌগিক গড় আমাকে নির্ণয় করতে বলেছে, এক্স আই দিয়েছে, এফ আই দিয়েছে। এটা আমি প্রথমে ছকে লিখে নিচ্ছি। একটা দিয়েছে এক্স আই, একটা দিয়েছে এফ আই, আর একটা আমরা ব্যবহার করবো এফ আই এক্স আই। কত হবে সেটা নেব। একবার এক্স আই বলছে 3, এফ আই হচ্ছে 6, মানে এফ আই এক্স আই হয়ে যাবে কত 18। এখানে বলছে 5, 8, তাহলে 5 8 হয়ে যাবে 40। এখানে 8, এখানে 5, তাহলে 8 5 এটা হয়ে যাবে 40। তারপরে আমাকে দিয়েছে 9, এখানে দিয়েছে পি, তাহলে এটা হয়ে যাবে 9p, 9p। তারপরে দিয়েছে আমাকে 11, তারপরে দিয়েছে এখানে 8, 11 আর 8 থাকলে এখানে হয়ে যাবে 8 11 88। তারপরে এখানে দিয়েছে 13, এখানে দিয়েছে 14, তাহলে এই জায়গাতে হয়ে যাবে কত 13 আর 14 হয়ে যাচ্ছে কত 130, 130, 4 13 52, 52 মানে হচ্ছে 185, 182, 182 এটা হলো। এবার আরেকটা জিনিস আমরা সামেশন অফ এফ আই বার করে নেবো। সামেশন অফ এফ আইটা বার করবো আর সামেশন অফ এফ আই এক্স আই বার করে নেবো। সামেশন অফ এফ আই এক্স আইটা বার করে নেবো। সামেশন অফ এফ আই কত হচ্ছে দেখো 14, এখানে পাচ্ছি এটা 14, 14 6 20, 20, 20 আর এদিকে 16, 20 আর 16তে হচ্ছে 36, 36, 41, 41 প্লাস পি, তাহলে এখানে পাচ্ছি 41 প্লাস পি। এবার এখানে দেখো 180, এই 182, 182, 182 আটে 100, 182, 82 আটে 190, 190 আর 10-এ 182 আর 8-এ 190, 90, 200, 200, 280, 280, 280, 280 আর 80-তে হচ্ছে কত 280 আর 80-তে হচ্ছে 300, 280 আর এদিকে 80, তার মানে হচ্ছে কত 360, 368, 368 প্লাস 9p, 360, 368 প্লাস 9p, 368 প্লাস 9p এটা পেলাম। তাহলে যৌগিক গড় দিয়েছে, তো অতএব বলতে পারি যৌগিক গড় আমাকে এখানে দিয়েছে কত, যৌগিক গড় দিয়েছে, যৌগিক গড় বলেছে কত 8। তাহলে যৌগিক গড় মানে কি প্রত্যক্ষ পদ্ধতিতে বলতে পারি সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই সমান 8। সামেশন অফ এফ আই এক্স আই 368 প্লাস তোমার 9p ডিভাইডেড সামেশন অফ এফ আই কত পাচ্ছি 41 প্লাস পি সমানই হচ্ছে 8, সমান 8 কোনাকুনি গুণ করছি তোমার 368, 368, 368 প্লাস 9p সমান হচ্ছে কত 8 আর 4 8 32 প্লাস 8p সমানের বাঁ দিকে নিয়ে আসছি 9p মাইনাস করে নিলাম 8p, 328 মাইনাস 368, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত এই 1, থ্রি সিক্সটি এইট প্লাস আমার এখানে হচ্ছে কি 9p, তার মানে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে তোমার পি, পি সমান তাহলে কত হচ্ছে -10, হ্যাঁ -10 চলে এলো যে -10 বলছি, পি সমান আমি পেয়ে যাচ্ছি কত, পি সমান মাইনাস, মাইনাস কেন হলো, কত ভুল করলাম না কেন, যোগ বিয়োগ তোমার এখানে 3 6 18, 5 8 40, দেখো 40, 9p, 9p হচ্ছে
9p আর এদিকে 88 প্লাস এদিকে হচ্ছে 14কে 13 দ্বারা গুণ করলে 182, 14কে 13 দ্বারা গুণ করলে 182, ঠিক আছে। এটা 6 প্লাস 8 এ হচ্ছে এখানে 14, 5 তোমার 41 প্লাস পি, ঠিক আছে। এদিকেও 18 প্লাস এদিকে 40 প্লাস 40 প্লাস এদিকে হচ্ছে 88 প্লাস 182, 368 প্লাস এদিকে হচ্ছে তোমার 9p, এটাও ঠিক আছে। যদি কর সমান সমান f5xi 368/9p, ঠিক আছে। এটা সমান হচ্ছে সমান সমান fi, fi হচ্ছে 41 প্লাস p, ঠিক আছে। মানে হচ্ছে তোমার এদিকে 368 প্লাস 9p সমান হচ্ছে 8 4 328 সমান হচ্ছে 8p, সমানের পরে নিলাম মাইনাস 8p মাইনাস 368, ঠিক আছে। p সমান তাহলে আমার এখানে হচ্ছে কত, p সমান তোমার এদিকে যাচ্ছে 0, 12 থেকে 6 বা 6, 368, তার মানে মাইনাস হচ্ছে কত, মাইনাস 40, এটা হচ্ছে মাইনাস 40, মাইনাস 40 হচ্ছে। তাহলে এই হলো এখান থেকে অঙ্ক। তাহলে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এর নোটিফিকেশান পৌঁছে যায়, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তাহলে আজকের মতো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।